হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আহ, আমি মোহাম্মদ নুরুল ইসলাম। আহ, পেশাগতভাবে একজন ফ্রিল্যান্স শিক্ষক আর কি। হ্যাঁ, তো আজকে বিজ্ঞানের কিছু একটা খুব কমন একটা প্রশ্ন নিয়ে আসলে একটু আলোচনা করব। মানে লাস্ট কিছুদিন ধরে বেশ কয়েকজন আমাকে মানে এই একটা প্রশ্ন করেছেন যে সায়েন্স পড়ার ক্ষেত্রে, সেটা হোক সায়েন্স ব্যাকগ্রাউন্ডের অথবা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, এটা কিভাবে আসলে আমরা একটা সিকোয়েন্স মেনটেন করে পড়তে পারি, একটা নির্দিষ্ট টপিক কিভাবে আমরা সিকোয়েন্স মেনটেন করতে পড়তে পারি। তা আমি আমার আলোচনা শুরু করব। তো শুরু করার আগে আমি একটু চেক করে নিব যে সব কিছু ঠিকঠাক আছে কি না। হ্যাঁ, কোনো সাউন্ড প্রবলেম আছে কি না, কোনো ইস্যু আছে কি না। আমি একটু শেয়ার করে দিচ্ছি, দেন তারপর হয় আজকের আলোচনাটা শুরু করবো আর কি। হ্যাঁ, আপনারা সবাই একটু সহযোগিতা করবেন এবং একটু জানাবেন যে আসলে মোটামুটি কথা বা সাউন্ড এগুলো ক্লিয়ার বোঝা যাচ্ছে কি না বা শোনা যাচ্ছে কি না। ঠিক আছে, তো একটু অপেক্ষা করবেন, আমি একটু শেয়ার করে দিচ্ছি। হ্যাঁ, একটা মিনিট, একটু ক্লিয়ার হয়ে নিয়ে তারপর আমি আপনাদেরকে জি, আমি আমার সামনে আর কি কমেন্ট সেকশনটা একটু ওপেন করে রাখছি, যাতে করে একটু বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, জি, একটা মিনিট একটু অপেক্ষা করবেন। হ্যাঁ, সাউন্ড এবং লাইট সব কিছু ঠিকঠাক আছে কি না, বোঝা যাচ্ছে কি না, ওইটুকুই জাস্ট আমি একটু চেক করে নিচ্ছি আর কি। আজকের আলোচনাটা শুরু, জি, তাহলে একটু জানাবেন যে সব কিছু ঠিকঠাক মতো বোঝা যাচ্ছে কি না, কমেন্টস করে একটু জানাবেন সবাই। হ্যাঁ, তারপর আমি কিছু বিষয়ে কথাবার্তা বলবো। আর যারা মেনলি হচ্ছে আপনারা এই 46-এর প্রিলিমিনারি পরীক্ষা দিবেন, তাদের জন্য একটা সাজেশনমূলক ক্লাস, সেটা হচ্ছে অনেকেই সাজেশনের কথা বলেছেন। আসলে যদিও বিজ্ঞানের কোশ্চেনের ধরন যেমন হয়ে যাচ্ছে, সাজেশন কতটা আসলে কার্যকরী, তারপরেও যেহেতু অনেকে বলেছেন, তাই আমি শুক্রবার দিন ইনশাল্লাহ চেষ্টা করব একটা সাজেশনমূলক ক্লাস আপনাদের জন্য নেওয়ার জন্য। জি, ওয়ালাইকুম আসসালাম। শুধু একটু সবাই জানাবেন যে সব কিছু ক্লিয়ার আছে কিনা, একটা দুটা মিনিট হয়তো একটু সময় নিব আর কি। হ্যাঁ, যে সব কিছু ঠিকঠাক মতো বোঝা যাচ্ছে কিনা। আমি একটু শেয়ার করে দিব, শেয়ার করে দিলে মানে হচ্ছে একটুই হবে। একটু শেয়ার করে দিচ্ছি কাইন্ডলি। হ্যাঁ, সময় দেবেন। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, হ্যাঁ, আমি একটু শেয়ার করে দিচ্ছি। ক্লিয়ার, ক্লিয়ার। তো আপনারা সবাই ভালো আছেন তো নাকি? মাত্র হয়তো অনেকেই নামাজ শেষ করে বাড়িতে এসেছেন, সামনে পরীক্ষা, সেই পড়ার জন্য হয়তো অনেকেই প্রস্তুতি নিচ্ছেন আর কি। এই এমন একটা সময় আসলে লাইভ নিচ্ছি। ঠিক আছে, আমার মোটামুটিভাবে শেয়ার করা হয়ে গিয়েছে। জি, ঠিক আছে, ঠিক আছে। তো সবার মোটামুটি যেহেতু হয়ে গিয়েছে, আমি সামনে আমি একটা সেট আপ রেখেছি যাতে আপনাদের কথাগুলো ঠিকঠাক মতো বোঝা যায় আর কি। হ্যাঁ, যদিও হোয়াইট বোর্ডের ক্লাস, এখন সব কিছুই ডিজিটাল হয়ে গিয়েছে। বিজ্ঞানের টিচার ডিজিটালি, মানে এখনও
ওইভাবে ডিজিটাল বোর্ডে আসতে পারেনি। তো হোয়াইট বোর্ডের ফ্লেভারটা অন্যরকম আর কি। হ্যাঁ, তো যেহেতু দীর্ঘদিন যাবৎ পড়িয়ে এসেছে হোয়াইট বোর্ডে আর কি, তো সেই ফ্লেভারটা ধরে রাখার জন্য আপাতত এই ব্যবস্থা। ঠিক আছে, তো যাই হোক, আমরা আমাদের আজকের আলোচনাটা শুরু করব যে কথাটা দিয়ে, যেহেতু সব কিছু ক্লিয়ার এখন মোটামুটিভাবে, যে কথাটা দিয়ে শুরু করতে চাচ্ছিলাম আর কি। অনেকেই যে প্রশ্নটা করেছিলেন যে কিভাবে একটা নির্দিষ্ট টপিক সিকোয়েন্স অনুযায়ী পড়া যায়। তো ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনারা ভালো আছেন তো? তা এখন বিষয়টা হচ্ছে যে আমরা যেই ভুলটা আসলে পড়ার সময় করি আর কি, আমরা অনেকে ভাবি যে প্রিলিমিনারি সময় প্রিলিমিনারি শুধু প্রস্তুতি নিব, আর এই প্রস্তুতিটা নেওয়ার পর সামহাও যদি মানে কোনোভাবে প্রিলিটা কোয়ালিফাই করে ফেলি, রিটেনে গিয়ে আমরা একটা ঝামেলায় পড়ে যাই। আমরা মোটামুটিভাবে জানি যে রিটেনের ক্ষেত্রে মানে বেশ তিনটা ভাগাভাগি সাবজেক্ট, যে আসলে ইংরেজি, ম্যাথমেটিক্স এবং হচ্ছে আপনার সায়েন্স অ্যান্ড কম্পিউটার। এই যে তিনটা সাবজেক্টের কথা যদি বলি, বেশ ভালো একটা মার্কস ক্যারি করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এবং অন্যদের সাথে একটা পার্থক্য তৈরি করার ক্ষেত্রে একটা ভালো ভূমিকা রাখে। ইংরেজিতে যেহেতু 200 মার্কস, রিটেনের ক্ষেত্রে ম্যাথামেটিক্সে হচ্ছে সব মিলিয়ে মেন্টাল অ্যাবিলিটি, হ্যাঁ, গাণিতিক যুক্তি, এই দুইটা অংশ মিলিয়ে হচ্ছে আমার 100 মার্কস, আর সায়েন্স অ্যান্ড কম্পিউটার ওভারঅল সব মিলিয়ে হচ্ছে 100, টোটাল 400। তো এই জায়গাটাই যদি ভালো না করতে পারি তাহলে ঝামেলা হয়ে যায়। তো প্রিলির পরে গিয়ে এটার প্রিপারেশন নেওয়াটা বা গোছানোটা, এটা কিন্তু বেশ টাফ হয়ে যায়। এর জন্য আমার পরামর্শ থাকবে আজকে বিশেষ করে যারা 47 এর জন্য মানে টার্গেট করতেছেন আর কি, তাদের উদ্দেশ্যে আমি বলবো যে সামনে আপনারা যখন প্রস্তুতিটা শুরু করবেন বা এখন করে ফেলেছেন, সেই ক্ষেত্রে এই প্রিলিমিনারি যে পরীক্ষাটা, এটা তো হয়তো সার্কুলার এই বছরের শেষের দিকে আপনার সার্কুলারটা হবে 47-এর, মানে যদি ধারাবাহিকতা অনুযায়ী আসলে বলি। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনার পরীক্ষা হতে হতে হয়তো ফেব্রুয়ারি মার্চ এরকম একটা টাইমে আর কি, মার্চের দিকে পরীক্ষা হতে পারে আগামী বছরের, 47-এর কথা বলছি আর কি। তো সেক্ষেত্রে এই যে একটা সময়, যে মোটামুটিভাবে বেশ ভালো একটা সময় পাওয়া যাচ্ছে, এই সময় আমি বলবো যে তিনটা সাবজেক্টকে মানে অন্তত শুধু প্রিলিমিনারির উপর ভিত্তি করে প্রিপারেশন না নিয়ে রিটেনের মতো করে প্রিপারেশন নিন। এটা মানে ম্যাক্সিমাম মানে অনেক সিনিয়র টিচারই এই কথা বলবেন। আমি ক্ষুদ্র মানুষ, আমার সামান্য অভিজ্ঞতা থেকে আমি জাস্ট আপনাদেরকে বলছি যে আসলে ছোট্ট একটা মানে একটা টিপস, যে বিষয়টা অনুরোধ থাকবে যে আপনারা যারা আসলে এক কথায় যে মানে 47 টার্গেট করে পড়বেন এবং একটা বিসিএসের জন্য বেশ ভালোভাবে প্রিপারেশন নিয়ে আসলে মাঠে নামবেন, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ইংরেজি, ম্যাথামেটিক্স, দেন এই যে সায়েন্স অ্যান্ড কম্পিউটার, এই তিনটা রিটেন ভিত্তিক প্রিপারেশন নেবেন, প্রিলি প্লাস রিটেন। এবং আপনারা যদি সিলেবাসটা অ্যানালাইসিস করেন সেই, জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহু। তো আপনারা যদি সিলেবাসটা মানে একটু অ্যানালাইসিস করেন, অ্যানালাইসিস করলে যেটা দেখা যাবে আসলে সেটা হচ্ছে যে প্রায় দেখবেন ম্যাক্সিমাম টপিক আপনার মিল খুঁজে পাওয়া যাচ্ছে। আমি অন্য সাবজেক্টগুলোর ক্ষেত্রে বলছি না, আমি যদি বিজ্ঞানের ক্ষেত্রে বলি, সেই বিজ্ঞান এবং কম্পিউটারের প্রায় 65 to 70% আপনারা মিল খুঁজে পাবেন। হ্যাঁ, ম্যাক্সিমাম এই ক্ষেত্রে আপনারা মিল খুঁজে পাবেন। এবং তারই ধারাবাহিকতায় যে কমন টপিকগুলো আছে, আমি প্রায় সময় এই কথাটা বলে থাকি, অফলাইন অনলাইনে এর আগে বলেছি যে কমন টপিকগুলো একদম ডিটেলসে নোট করে পড়ে ফেলবেন রিটেনের মতো করে। তাহলে কি হবে, আপনার বেসিকটা খুব সুন্দর হবে, এবং যে জায়গা থেকে প্রশ্ন করুক না কেন মোটামুটি করে আপনি ওই মোটামুটিভাবে ওই বেসিক যে আইডিয়াটা, সেখান থেকে আপনি বেসিক আইডিয়াটাকে কাজে লাগিয়ে অ্যান্সার করতে পারবেন। রিসেন্ট টাইমে আমরা যেটা দেখেছি যে লাস্ট 2-3টা বিসিএসের ক্ষেত্রে যে আপনার এই যে কোশ্চেনের যে প্যাটার্ন, সেই প্যাটার্নটা কিন্তু অনেকটাই ভিন্ন হয়ে গিয়েছে। জি না, এটা আসলে 47-এর ক্লাস শুরু হয়েছে বিষয়টা এমন না। আমি জাস্ট মানে আজকে একটা আইডিয়া শেয়ার করতে এসেছি, মানে আজকে থেকে ধারাবাহিকভাবে ইনশাল্লাহ আসবো, লাইভে আসবো। তো আজকে থেকে এই জিনিসটা একটু শুরু করলাম, যাতে করে হচ্ছে এইভাবে ধারাবাহিকভাবে আপনাদের মানে কিছু কমন প্রশ্নের একটা সমাধান নিয়ে আমি আসার চেষ্টা করব। আজকে এরকমই একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে সায়েন্সের যে কোনো টপিক আমরা কিভাবে সিকোয়েন্স অনুযায়ী পড়তে পারি। ঠিক আছে, তো
তাহলে এখন একটা বিষয় খেয়াল করে দেখেন, এই জায়গাটার মধ্যে যদি একটু খেয়াল করি, আমি আজকে একটা টপিক সম্পর্কে বলবো, মানে এই একটা নির্দিষ্ট টপিক আমি নিলাম, নেওয়ার পর এটাকে কিভাবে যেহেতু প্রিলি রিটেন উভয় জায়গায় আছে সেটাকে কম্বাইন্ড করে সিকোয়েন্স অনুযায়ী কিভাবে পড়া যায় সেই জিনিসটা এবং বেসিকটা ডেভেলপ করা যায় সেই দিকটা আমি আপনাদেরকে ফোকাস করব। এবং শেষের দিকে অবশ্যই বলে দিব যে এই ধরনের টপিকগুলো মানে আপনি কোন বইটা থেকে, কোন টেক্সট বই থেকে, বাজারে যতগুলো বই আছে মানে এটা সবাই একমত হবেন আমার মতে আসলে যে বিজ্ঞানের ক্ষেত্রে অ্যাটলিস্ট মানে এনাফ না, বাট মোটামুটিভাবে হয়ে যাবে আপনার যদি মানে একটু টেক্সট বই থেকে বা একটু বেসিক ধরে ধরে পড়েন, ওই বইগুলো আপনার জন্য মোটামুটিভাবে যথেষ্ট। কিন্তু তারপরও টেক্সট বইটা একটা সহায়ক ভূমিকা পালন করে সেক্ষেত্রে, বাট কোনো একটা নির্দিষ্ট বইকে তো পর্যাপ্ত বলা যাবে না, এটা এটা স্বাভাবিকভাবে আপনারা বুঝেন। তো এখন দেখেন আমি আজকে আলোর টপিকটাকে কিভাবে মানে সুন্দর করে মানে হচ্ছে দুইটাকে কম্বাইন করে আমরা পড়তে পারি সেই বিষয়টা একটু খেয়াল করব। তো আলোর যে বিষয়টার মধ্যে যদি আমরা যাই, আমরা যদি খেয়াল করি যে আমাদের প্রিলিমিনারি সিলেবাসের মধ্যে যে ভৌত বিজ্ঞান যে অংশটা আছে যেখানে 5 মার্কস বরাদ্দ, কিন্তু লাস্ট 2-3টা বিসিএস খেয়াল করলে দেখা যাবে শুধু 5 না 6 বা 7 মার্কসের প্রশ্নও হয়েছে। তো এখন এটা পিএসসির ইচ্ছা, ওনারা আসলে যদিও বরাদ্দ রেখেছেন 5 মার্কস, এখন সেখান থেকে তার বাইরে থেকে প্রশ্ন করলে সেখানে তো আর কিছু করার নেই। একটা টপিক থেকে যদি একাধিক প্রশ্ন করতে চান এটা তাদের বিষয়। তো এখন একটা বিষয় খেয়াল করে দেখেন যে মানে এই জায়গাটার মধ্যে যদি আসি, ধরেন একটা টপিক যার নাম হচ্ছে আলো, এবং এই টপিকটার যদি একটু খেয়াল করি প্রিলিমিনারির সিলেবাসকে অ্যানালাইসিস করলে এবং বিগত কোয়েশ্চেনগুলো যদি অ্যানালাইসিস করি তাহলে দেখা যাবে মোটামুটিভাবে 35 থেকে 45 এই যে সময়টুকু, এই সময়টুকুর মধ্যে যে বিসিএসগুলো হয়েছে 35 থেকে 45তম বিসিএসের কথা বলছি, এখানে প্রায় সময় একটা না একটা কোশ্চেন হয়েছে আমরা দেখেছি প্রিলিমিনারি অংশে। আর মোটামুটিভাবে রিটেনে মানে বলাই যায় যে এই জায়গা থেকে আসলে 5 বা 6 মার্কসের মতো একটা প্রশ্ন আমরা কমন পেতে পারি। ঠিক আছে, সেহরির পর কম খেয়েছেন মনে হয়। সেহরির পর কম খাইনি, আজকে আসলে একটা দাওয়াতও ছিল। ঠিক আছে, দাওয়াত খেয়ে এসে মনে করেন যে এই যে অস্থির হয়ে গেছে আসলে, তো কম খাইনি, মোটামুটি একটু বেশিই খাওয়া হয়েছে। আমি আবার একটু ভোজন রসিক, তো সাইজ দেখেই তো বুঝতে পারছেন আসলে। ঠিক আছে, তো এখন বিষয়টা হচ্ছে যে এই জায়গার মধ্যে যদি একটু খেয়াল করি তাহলে মোস্ট একটা ইম্পর্টেন্ট টপিক, কমন টপিকগুলোর মধ্যে একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে আলো, এবং বেশ কিছু টপিক এখানে বরাদ্দ আছে। আমরা যদি প্রিলিমিনারি সিলেবাসটা দেখি তাহলে সেখানে দেখব যে ওইখানে লেখা আছে যে আলোর প্রকৃতি এবং আলোক যন্ত্রপাতি, এই দুইটা কথা উল্লেখ করা। ঠিক আছে, আলোর প্রকৃতি এবং হচ্ছে আলোক যন্ত্রপাতি। তো এই দুইটা যে টপিকের নাম লেখা, এখন এখান থেকে কি পড়ব, কিভাবে কম্বাইন করব সেই বিষয়টা একটু পরে বলছি। এবং আমরা আরেকটা জিনিস খেয়াল করলে দেখব আধুনিক বিজ্ঞান অংশেও কিন্তু 5 মার্ক বরাদ্দ। সেখানে যতগুলো টপিক আছে সেই টপিকগুলোর মধ্যে একটা অংশ আছে আপেক্ষিক তত্ত্ব, ঠিক আছে, আরেকটা অংশ আছে ফোটন কণা। আলোকে পর্যবেক্ষণ করতে গিয়ে আলোর সম্পর্কিত যে ধর্ম যখন আমরা পর্যবেক্ষণ করব, সেই ধর্ম পর্যবেক্ষণ করার দিক থেকে আলোর প্রকৃতি সম্পর্কে যখন জানবো তখন দুইটা তার মৌলিক ধর্ম সম্পর্কে কিন্তু ধারণা পাওয়া যায়। এক, যেটা হচ্ছে আলো কখনো কখনো কণা হিসেবে আচরণ করে, আবার আলো কখনো কখনো আপনার কি করে তরঙ্গ হিসেবে আচরণ করে। এবং কণা এবং তরঙ্গ, সেই কণা ধর্মটা যখন সম্পর্কে আমরা জানতে পারবো বা জানার চেষ্টা করবো তখন দেখবো ফোটন কণার যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা কিন্তু সেখানে চলে আসবে। তাহলে দেখা যাচ্ছে যে শুধু যে ভৌত বিজ্ঞান অংশেই যে আলো নিয়ে আলোচনা আছে বিষয়টা এমন না, আধুনিক বিজ্ঞান অংশের যে সিলেবাসটা সেখানেও কিন্তু আলো নিয়ে বলা আছে। তাহলে এই দুইটা জায়গায় কিন্তু আমরা প্রিলিমিনারি সিলেবাসে আলোক সম্পর্কিত যে ধারণার বিষয় সেটা কিন্তু পাচ্ছি। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনারা নিশ্চয়ই? না, আমার হাতের লেখা কিন্তু অত ভালো না, মানে এই মোটামুটি চলে যাবে আর কি, ওই দিকটাতে নজর দিন না। মানে হচ্ছে আমি কিছু আইডিয়া শেয়ার করছি, এটা হয়তো আপনাদের কাজে আসতে পারে, আপনারা এমনিতেই বুদ্ধিমান যথেষ্ট পরিমাণ। তো রিটেনের অংশটার মধ্যে যদি খেয়াল করি, রিটেনের অংশে বেশ কিছু টপিক আছে, যেমন আলোর প্রকৃতি। হ্যাঁ, এইখানেও তো আলোর প্রকৃতি আছে। তো বর্ণালী সম্পর্কে ধারণা বা বিকিরণ সম্পর্কে ধারণা পাবো, বিভিন্ন ধরনের আলোক বর্ণ, তাদের তরঙ্গ দৈর্ঘ্য সম্পর্কে আমাদের জানতে হবে, আলট্রাভায়োলেট, আইআর, ইনফ্রারেড রে, লেজার। হ্যাঁ, তো এই জিনিসগুলো সম্পর্কে জানতে হবে। তেমন এর পরবর্তীতে আছে আলোর প্রতিফলন, আলোর যে ঘটনাগুলোকে অবজার্ভ করতে যাই, প্রতিসরণ, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, লেন্স সম্পর্কে আমাদের জানতে হবে। এই যে লেন্সের যে বিষয়টা একটু খেয়াল করবেন, সেটা হচ্ছে আলোক যন্ত্রপাতি প্রিলিমিনারি অংশ যখন আমরা পড়ব, এখানে কিন্তু দর্পণ,
লেন্স, ঠিক আছে, ক্যামেরা, চোখের গঠন, চোখের ত্রুটি, ঠিক আছে, অনুবীক্ষণ যন্ত্র, সিনেস্কোপ, প্রজেক্টর, অপটিক্যাল ফাইবার, ঠিক আছে, সরল পেরিস্কোপ, এই সকল জিনিসগুলো কিন্তু এখানে আলোচনায় আছে। সেই জায়গা থেকে একটা অংশ লেন্সসমূহ সরাসরি রিটেনের সিলেবাসে কিন্তু উল্লেখ করা, ঠিক আছে। আবার দেখেন একটা বিষয়, ঠিক আছে, এরপরে আলোর কিছু ঘটনা আবার এই জায়গাটার মধ্যে আছে। এই যে দেখেন আলোর প্রতিফলন, প্রতিসরণ, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের পর আবার আছে আলোর বিচ্ছুরণ, ঠিক আছে, এবং কণার প্রকৃতি। এই যে দেখেন কণার প্রকৃতি, ফোটন কণা, আর এই জায়গায় আলোর প্রকৃতি। তাহলে আলো সম্পর্কে বা আলোর গঠন বা আলোর যদি ক্যারেক্টার সম্পর্কে ধারণা নিতে যাই, যখনই এটা সম্পর্কে পড়ব তখন তরঙ্গ আর কণার ধারণাটা চলে আসবে। তাহলে প্রিলিতে তো আছেই, আবার রিটেনের কিন্তু এই জায়গাটা তো আছে। আচ্ছা, ফটোতড়িৎ ক্রিয়া, ফটোতড়িৎ ক্রিয়া। তো ফোটন কণার ধারণা ছাড়া, কোয়ান্টাম তত্ত্বের যে বেসিক একটা ধারণা, সেই ধারণাটা ছাড়া ফটোতড়িৎ ক্রিয়াটা তো ব্যাখ্যা করা পসিবল হয়নি। আইনস্টাইন সাহেব কিন্তু এই কাজটাই আপনার করেছিলেন, যে কোয়ান্টাম তত্ত্বকে ব্যবহার করে তার সহযোগিতায় আলোর একটা ঘটনা ব্যাখ্যা করেছিলেন, ফটোতড়িৎ ক্রিয়া। এবং তাহলে দেখা যাচ্ছে কণার ধর্মটা কিন্তু আমাদের জানতে হচ্ছে, সেখান থেকে একটা থিওরির সাহায্য নিয়ে আমাদের ফটোতড়িৎ ক্রিয়াটা ব্যাখ্যা করতে হবে। আর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কি আলোক কোষ। তাহলে দেখেন এই যে ওভারঅল যে টপিকগুলো আছে, বরাদ্দ আছে, মানবিক থেকে পড়েছি, সায়েন্সের সাবজেক্টগুলো সম্পর্কে না জানি। আচ্ছা, তো এখন একটা বিষয় খেয়াল করে দেখেন। আচ্ছা, সমস্যা নেই। আসলে দেখেন অনেক দিন ধরে বিজ্ঞান বইটা ধরছেন না, তার মানে তো এই না যে আপনারা বিজ্ঞান বইটা ধরলে, পড়াটা শুরু করলে একেবারেই পারবেন না, বিষয়টা এমন না, ঠিক আছে। হয়তো অনেক দিন ধরে বিজ্ঞানটা ধরা হয়নি, কারণ গ্র্যাজুয়েশনের সময় তো আর ওইভাবে পড়া হয়নি, বিশেষ করে যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের। তো গ্র্যাজুয়েশন শেষ হয়ে গেলে ব্যাকগ্রাউন্ড কি এটা নিয়ে না ভেবে আমার কাছে মনে হয় কাজ শুরু করে দেওয়া উচিত, এবং কিভাবে পড়লে ভালো হবে সেই পরামর্শ নেওয়া উচিত। সেটা আমার থেকে হোক, এবার আপনার সিনিয়র কোনো একজন মেন্টর থেকে হোক, অথবা যারা সদ্য ক্যাডার হয়েছেন, সফল হয়েছেন, বা যারা মানে ব্যর্থ হয়েছেন কয়েকবার, তাদের থেকেও পরামর্শ নেওয়া উচিত, ঠিক আছে। এতে করে আপনার যাতে ভুল না হয়, আপনি কিন্তু সাবধান হয়ে যেতে পারবেন ওই দিকটা থেকে যদি কথা বলি। আচ্ছা, তো ধারাবাহিকভাবে এইসব বিষয়গুলো নিয়ে কথা বলবো আর কি। তাহলে দেখেন এই যে আমরা দেখলাম যে রিটেনেও আলো সম্পর্কিত ধারণা আছে, প্রিলিমিনারিতেও ধারণা আছে। এখন এই জিনিসটাকে কম্বাইন করে কিভাবে সিকোয়েন্স মেনটেন করে পড়ব, তারই একটা অংশ আমি আপনাদের সামনে এখন তুলে ধরবো, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন নিশ্চয়ই? জি জি। আচ্ছা, তো আমরা এখন এই জায়গাটার মধ্যে একটু আসি। তা আপনারা প্রিলিমিনারি এবং রিটেনের যে সিলেবাস, এই দুইটা সিলেবাস কিন্তু কাছাকাছি রাখবেন সবসময়, পড়ার সময় আপনাদের সুবিধা দিবে। আচ্ছা, তো এটার যদি কোনো একটা স্ক্রিনশট নেওয়া লাগে আপনি একটু নিয়ে নেন। আমি শুধু এটা দেখাতে একটু চেষ্টা করেছি যে রিটেনে যে টপিকগুলো আছে, একটা নির্দিষ্ট টপিকের কমন একটা টপিক নিয়েছি যেটা প্রিলিমিনারিতেও আছে, এবং দুইটার মধ্যে আসলে কী কী ধরনের টপিক উল্লেখ করা, এইভাবে যখন আপনি পর্যবেক্ষণ করবেন, করে একটা সিকোয়েন্স আপনাকে ধরে আগাতে হবে। তো সেটা আমি এখন দেখাবো। একটা স্ক্রিনশট যদি প্রয়োজন হয় তাহলে নিয়ে নেন, নেওয়া হয়ে গেলে আমাকে একটু জানাবেন। ওয়ালাইকুম আসসালাম। আমাদের মানে বাংলাদেশে, মানে সোজা কথা বাংলাদেশে কি বলবো, মানে বর্তমান সময় মানে যদি বলি যে বাংলাদেশ বিষয়াবলীর সবচেয়ে অসম্ভব ভালো একজন টিচার যদি থেকে থাকে, তাহলে সেটা হচ্ছে আবু সাইদ অনিক স্যার, ঠিক আছে। এটা বলতে দ্বিধা নেই, তাকে আমি পার্সোনালি চিনি, জানি, তার সম্পর্কে জানি কতটা মেধাবী মানুষ, ঠিক আছে। তো যে ভালো তাকে আসলে বলতে কোনো দ্বিধা নেই, ঠিক আছে। সেই মাত্র আসলে একটু কমেন্টস করলো, ভালো লাগলো, হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা, তো স্ক্রিনশট যদি নেওয়া হয়ে যায় তাহলে আমাকে একটু জানাবেন, আমি তাহলে একটু মুছে দিচ্ছি। হ্যাঁ, এখন এই টপিকগুলোকে আমরা একটু কম্বাইন করব, কম্বাইন করে কীভাবে পড়া যায় একটু খেয়াল রাখবেন। স্ক্রিনশটটা এই কারণেই নিতে বললাম যাতে করে মানে একটু খেয়াল করতে পারেন আর কি। ঠিক আছে, মুছে দিচ্ছি। তো এখন একটা বিষয় যে ধারাবাহিকতাটা কিভাবে রক্ষা করব এই টপিকটা পড়ার সময়, কোন টপিকটার পর কোন টপিকটা পড়া যেতে পারে, এবং কিভাবে একটা জিনিসকে টেনে ধরলে আরেকটা জিনিস কানেক্টেড হয়ে যায়, সেই জিনিসটা এখন দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন, এটা আপনি নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হন আর সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হলে তো কোনো কথাই নেই, এগুলো পড়ে এসেছেন অনেকবার। আচ্ছা, তো এই জায়গাটার মধ্যে একটু বলি। যেমন ধরেন আমরা জানতে চাচ্ছি আলো সম্পর্কে, খেয়াল করবেন, ঠিক আছে, আলো সম্পর্কে জানতে চাচ্ছি। তো আলোর প্রথম যে ধারণাটা প্রিলিতে ছিল যে আলোর প্রকৃতি টপিকটা, রিটেনও আমরা দেখেছি আলোর প্রকৃতি সম্পর্কিত একটা ধারণার কথা ছিল। তো এখন একটা জিনিস খেয়াল করে দেখেন যে তাহলে আলোর প্রকৃতিটা আমি জানতে চাচ্ছি, খেয়াল করবেন একটা বিষয়, আলোর ক্যারেক্টার সম্পর্কে জানতে চাচ্ছি। তো এই প্রকৃতি বলতে যে আসলে এখানে কি জিনিসটা চলে আসে, সেটা হচ্ছে আলোটা কি,
ঠিক আছে, বা আলোর বৈশিষ্ট্যসমূহ। কেমন? তো এই জিনিসগুলো সম্পর্কে যে ধারণা পেতে চাচ্ছি, তা এখন যখন এটাকে বিশ্লেষণ করব তখন আমি ওই যে একটু আগে বললাম দুইটা ধারণা পেতে পারি। ঠিক আছে, দুইটা ধারণার মধ্যে একটা ধারণা পেতে পারি সেটা হচ্ছে আলোর কণা ধর্ম, এবং আরেকটা ধারণা পেতে পারি সেটা হচ্ছে আলোর তরঙ্গ ধর্ম। একটা হচ্ছে কণা ধর্ম এবং আরেকটা হচ্ছে কণা ধর্ম। তাহলে আলোর প্রকৃতি সম্পর্কে জানা হবে, কিন্তু এই ধারণাগুলো তো কোনো না কোনোভাবে আসছে, কারো না কারো মাধ্যমে আসছে, কোনো না কোনো এক্সপেরিমেন্টের মাধ্যমে হতে পারে। এর সাথে এই ধারণাগুলোর সাথে কোনো না কোনো বিজ্ঞানী জড়িত থাকতে পারেন। ধারণাগুলোর কিছু জিনিস দ্বারা কিছু জিনিস ব্যাখ্যা করা যেতে পারে, কিছু জিনিস ব্যাখ্যা করা নাও যেতে পারে। তো এই যে এই ধারণাগুলো বা এই যে বৈশিষ্ট্যগুলো খুঁজে পেলাম যে বেসিক থিওরিগুলোর মাধ্যমে, তার মধ্যে অন্যতম 4টা জিনিস আমরা পাবো। ঠিক আছে, তো এই দুইটা জিনিস সম্পর্কে যদি জানতে চাই তাহলে কিছু বেসিক থিওরি সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে, এবং এটাই আপনারা রিডিংটা পড়েন। হ্যাঁ, পড়ার সময় টেক্সট বই থেকে পড়ার সময় পান। যেমন ওল্ড কারিকুলামের ফিজিক্সের বইটা যদি দেখেন, আলো সম্পর্কিত ধারণাটা যদি নেন আপনারা, তাহলে সেই জায়গাটাই দেখবেন যে কিছু থিওরির কথা বলা আছে খুব সংক্ষিপ্ত আকারে। যেমন আমরা পাবো কণা তত্ত্ব, নিউটন সাহেব যেটা দিয়েছিলেন আলো সম্পর্কিত যে প্রাথমিক অবস্থার দিকে যে তত্ত্বটা, সেটা। আচ্ছা, তো এরপর একটা জিনিস খেয়াল করেন, নিউটন সাহেবের সমসাময়িক সময়ে আরেকজন তার গণ্ডির বাইরে গিয়ে আলোকে অন্য কিছু হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করলো। তো সেই ধর্মটার নাম অনুযায়ী তাহলে আমরা সেই তত্ত্বটাকে উনি নামকরণ করেছিলেন আলোর তরঙ্গ তত্ত্ব, যেটা দিয়েছিলেন হাইগেন সাহেব। ঠিক না? তারপর এই ধারণার মাঝে বেশ একটা আমূল পরিবর্তন আসলো। 1864 সালের দিকে ধারণা আসলো। তো এটা আমরা পেয়েছিলাম 1672 সালের দিকে। তার ঠিক 6 বছর পর 1678 সালের দিকে এরকম একটা ধারণা এসেছে। ঠিক তারও বেশ অনেকটা বছর পরে 1864 সাল। তো এই সময়ে আমরা পেলাম একটা ধারণা, সেটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ তত্ত্ব। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ তত্ত্ব। তো এটা পেলাম ম্যাক্সওয়েল সাহেবের মাধ্যমে। প্রবাবলি সালটা হচ্ছে 1864, কিছু জায়গায় 1865ও লেখা থাকতে পারে। আর এই জায়গাটার মধ্যে পরবর্তীতে আমরা আধুনিক পদার্থ বিজ্ঞানের সূচনা লগ্নে যখন প্রবেশ করলাম, সেই জায়গাটায় এসে আমরা পেলাম কোয়ান্টাম তত্ত্ব। একটু খেয়াল করেন, এই কোয়ান্টাম তত্ত্বের কথাটাই বলেছিলাম, যার সাহায্যে আইনস্টাইন সাহেব আলোর ফটোতড়িৎক্রিয়া ব্যাখ্যা করেছিলেন, এবং 1925-এর দিকে উনি নোবেল প্রাইজ পেয়েছিলেন পদার্থবিজ্ঞানে। সেই কোয়ান্টাম তত্ত্ব সম্পর্কে আমরা জানব, এবং মোস্ট প্রবাবলি এটা 1900 সালের দিকে এসেছিল, ম্যাক্স প্লাঙ্ক যুক্ত ছিলেন। এখন দেখেন আরও বেশ অনেকগুলো থিওরি থাকবে এই জায়গায়। ঠিক আছে, বাট আমাদের জন্য যে কয়টা দরকার সেই কয়টা আমাদের এই জায়গাটার মধ্যে আছে, এবং টেক্সট বইয়ের মধ্যে আমরা এগুলোই পাবো। তো এই জায়গাটার মধ্যে যদি একটু খেয়াল করি, এই যে দেখেন 1 নাম্বার আর হচ্ছে 4 নাম্বার, এই 1 নাম্বার 4 নাম্বার যে তত্ত্বটা, অর্থাৎ নিউটন সাহেব এবং ম্যাক্স প্লাঙ্ক সাহেব, এই ওনারা দুইজন আসলে আলোকে কণা হিসেবে প্রতিষ্ঠা করেছেন, বা ওনাদের পর্যবেক্ষণের ধরন অনুযায়ী আমরা জানতে পেরেছি যে আলোর মধ্যে কি ধর্মটা বিদ্যমান, কণা ধর্মটা বিদ্যমান। আচ্ছা, আবার আমরা 2 নাম্বার এবং 3 নাম্বার, অর্থাৎ হাইগেন সাহেব এবং হচ্ছে ম্যাক্সওয়েল সাহেবের এই যে 2 এবং 3 নাম্বার, এই জায়গাটায় গিয়ে আমরা বুঝতে পারবো যে যখন আমরা এই দুইটা থিওরি সম্পর্কে আলোচনা করব বা পড়ব, তখন জানতে পারবো আলোর মধ্যে কি ধর্ম বিদ্যমান, তরঙ্গ ধর্ম বিদ্যমান। এবং আমরা আলটিমেটলি এই কথাটাই কিন্তু আলোর ক্যারেক্টারের মধ্যে কিন্তু এই কথাটাই বলে থাকি, যে আসলে যে আলো কখনো কখনো কণা এবং বা কখনো কখনো তরঙ্গ হিসেবে আপনার আচরণ করে। তাহলে দেখেন তো, আলোর প্রকৃতিটা জানতে গেলে এই কণা এবং তরঙ্গের ধারণাটা চলে আসে। আর এই কণা এবং তরঙ্গের ধারণাটা সম্পর্কে যদি আমরা জানতে চাই যে কোন জায়গা থেকে আসলে সূত্রপাত হলো, কারা কারা এর সাথে জড়িত ছিলেন, কিছু বেসিক থিওরি সম্পর্কে আমাদের পড়তে হয়। প্রিলিমিনারিতে আমরা কি করি, আমরা জাস্ট কি করি যে কণা তত্ত্ব কে প্রদান করেছেন, কত সালে এসেছে, তরঙ্গ তত্ত্ব কে প্রদান করেছেন, কত সালে এসেছে। বাট রিটেনে গিয়ে আবার আমাদের এটা পড়তে হয়, একটু ডিটেলসে পড়তে হয়, যেন আমরা কয়েকটা লাইন লিখতে পারি বা কিছু কথা এটার ব্যাপারে লিখতে পারি। তাহলে আপনারা একটা জিনিস খেয়াল করেন, একই পড়া কেন আপনারা প্রিলিমিনারিতে একভাবে পড়তেছেন, আবার আপনারা কিন্তু রিটেনে গিয়ে আবার আরেকটু অন্যভাবে পড়তেছেন। তো যেগুলো কমন টপিক থাকে সেগুলো প্রিলি পড়ার সময় যদি ডিটেলসে একটু পড়ে নেই, বিশেষ করে যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, তাদের জন্য কিন্তু একটু বেশি সুবিধা হয় গুছানোর ক্ষেত্রে।
এখন ঠিক আছে সাউন্ড? সাউন্ড নেই, প্রবলেম হচ্ছিল? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, একটু বড় করে লিখবো। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা একটু দেখেন তো, মানে মানে প্রবলেম হয়েছে কি? সাউন্ড ক্লিয়ার? প্লিজ একটু জানাবেন। যে কোনো একজন একটু কমেন্টস করলে মানে একটু বুঝতে পারবো যে সাউন্ডটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা বা প্রবলেম হচ্ছে কিনা। প্লিজ কেউ একজন। সাউন্ড ক্লিয়ার, ক্লিয়ার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, এখন দেখেন যে বিষয়টা এখন কিভাবে চলে আসতেছি আমরা অন্য একটা জিনিসের মধ্যে। এই যে আলোকে কণা এবং তরঙ্গ, যে ধর্মের যে তাত্ত্বিক যে বিষয়গুলো, এই থিওরি, হ্যাঁ সাউন্ড ক্লিয়ার আছে, থ্যাংক ইউ। তো এই যে বিষয়গুলো সম্পর্কে যখন মনে করেন যে আমরা একটু ধারণা পেয়ে যাব, তখন এগুলোকে অবজার্ভ করতে গিয়ে এই মানে কিছু প্রাকৃতিক ঘটনার সাথে আমরা পরিচিত হব। এরকম 7টা ঘটনা সম্পর্কে যদি আমরা জানতে পারি, তাহলে মোটামুটিভাবে আমরা কিন্তু আলোর কণা বা তরঙ্গ ধর্ম বা আলোর আচরণগুলো আমরা আরও সুন্দরভাবে বুঝতে পারবো। সেই 7 ধরনের যে ঘটনা, হ্যাঁ 7টি আলোক ঘটনার দিকে যদি একটু তাকাই, ঠিক আছে, অনেকে বলেছেন একটু বড় করে লেখার জন্য, একটু বড় করে লেখার চেষ্টা করব। তো সেগুলোর মধ্যে দেখেন, আপনারা প্রথমেই আলো পড়ার সময় কি করেন? আলো পড়ার সময় এইগুলোতে না গিয়ে অনেক সময় যেটা করেন আর কি, সেটার কথা বলছি, সবাই যে করেন তেমন না। যেমন প্রথমে যেটা দিয়ে শুরু হয় যে আলোর প্রতিফলন, ঠিক আছে। তো আলোর প্রতিফলন, তারপর আমরা পাই আলোর প্রতিসরণ, ঠিক আছে। তারপর আমরা পড়ি যে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, অভ্যন্তরীণ প্রতিফলন। আচ্ছা, তাহলে প্রতিফলন, প্রতিসরণ, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, ঠিক আছে। অপবর্তন, সমবর্তন, ব্যতিচার, বিচ্ছুরণ। এইখানেই পড়ার সময় আমরা পাবো বিচ্যুতির ধারণা, ঠিক আছে। বিক্ষেপণ। তাহলে এখন একটা জিনিস খেয়াল করে দেখেন যে এই যে প্রতিফলন 1 নম্বর ঘটনা, প্রতিসরণ 2, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন 3, অপবর্তন, সমবর্তন 5, আর এই যে বিচ্ছুরণ, বিচ্যুতি, বিক্ষেপণ, এই 7-এর দিকের যে ঘটনাটা, কাছাকাছি ঘটনাটা ঘটতে দেখি আমরা বিচ্ছুরণ, বিচ্যুতি, বিক্ষেপণ। তো এইরকম ঘটনাগুলোকে যখন আমরা অবজার্ভ করব, তখন আলো সম্পর্কে আমাদের একটা ভালো ধারণা আসবে। তাহলে দেখেন, এই কারণে যখন আমরা মানে এই যে আলো সম্পর্কে পড়তে যাচ্ছি, তখন প্রকৃতিটা সম্পর্কে জানার চেষ্টা করলাম, কণা বা তরঙ্গের ধারণাটা চলে আসলো থিওরিগুলোর মাধ্যমে, এবং এই জিনিসগুলো আমরা অবজার্ভ করতে গিয়ে কিছু ঘটনার সম্মুখীন হলাম। সেই ঘটনাগুলো পড়লে মোটামুটিভাবে আমাদের এই জায়গার কিছু সম্পর্কে ধারণা আমাদের চলে আসবে। তো এই ধারণাটা যখন আসলো, ঠিক আছে, এই ধারণাটা যখন আসলো, আমরা এরপরে যে কাজটা করতে পারি আর কি, ঠিক আছে, এরপরে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে আপনার এই ধারণাগুলো যখন চলে আসতেছে, তখন একটা জিনিস আপনারা খেয়াল করবেন যে এই যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ তত্ত্বটা যখন আপনারা পড়বেন, এই পড়ার সময় একটা ধারণা চলে আসবে, সেটা হচ্ছে বিকিরণ সম্পর্কে। কি সম্পর্কে? বিকিরণ সম্পর্কে একটা ধারণা চলে আসবে। আর বিকিরণ সম্পর্কে যখন আপনার একটা ধারণা চলে আসবে, এই বিকিরণটা যখন আমরা পড়ব, মানুষের যে সীমাবদ্ধতা, সেই সীমাবদ্ধতা অনুযায়ী মানুষের চোখ কিন্তু সব ধরনের বিকিরণকে ডিটেক্ট করতে পারে না। যেগুলোকে স্বাভাবিকভাবে ডিটেক্ট করতে পারে সেগুলোকে আমরা বলি দৃশ্যমান, যেগুলোকে আমরা ডিভাইসের মাধ্যমে করে থাকি বা অন্য উপায়ে শনাক্ত করে থাকি সেগুলোকে আমরা কি বলছি? অদৃশ্যমান। তাহলে এই জায়গাটার মধ্যে গিয়ে আমরা পাবো দৃশ্যমান বিকিরণ,
ঠিক আছে, এই জায়গাটা গিয়ে পাবো দৃশ্যমান, আর পাবো কি অদৃশ্যমান। এই যে দৃশ্যমান এবং অদৃশ্যমান বিকিরণ, এই দৃশ্যমানের জিনিসটা পড়তে গিয়েই আমাদের ওই যে ধারণাটা চলে আসবে, বেনিয়াসহ কলা, 7টা দৃশ্যমান যে আলোক বর্ণ, এই 7টা দৃশ্যমান আলোক বর্ণের বিষয়টা আমরা খুব সুন্দরভাবে অবজার্ভ করতে পারবো এই বিচ্ছুরণ, বিচ্যুতি, বিক্ষেপণ নামক ঘটনাকে যখন অবজার্ভ করব আমরা। আচ্ছা, আর অদৃশ্যমানের মধ্যে এটা নিয়ে যখন পড়তে যাবো, যেমন এই যে এই 45তম বিসিএসেও কিন্তু প্রিলিতেও আপনার এই অদৃশ্যমান বিকিরণ থেকে কিন্তু প্রশ্ন করেছে। এই যে টেলিভিশনের মধ্যে বা এই যে বেতার তরঙ্গের যে ব্যবহারের কথা আমরা বলছি আসলে, তো এই যে অদৃশ্যমান বিকিরণ যখন আমরা পড়তে যাব তখন আমরা ধারণা পাবো বেতার তরঙ্গ সম্পর্কে। ঠিক আছে, আমরা ধারণা পাবো ইনফ্রারেড বা অবলোহিত আইআর সম্পর্কে। দেখেন রিটেনের সিলেবাস আছে কিনা। আচ্ছা, আবার আমরা ধারণা পাবো যে আলট্রাভায়োলেট সম্পর্কে, আমরা ধারণা পাবো এক্স রে সম্পর্কে, আমরা ধারণা পাবো গামা সম্পর্কে। তাহলে এই যে জিনিসগুলো সম্পর্কে যখন ধারণা পাচ্ছি, দৃশ্যমান বিকিরণ নিয়ে যখন কথা বলছি, তখন কিন্তু এই বিকিরণ সম্পর্কে ধারণা আসতেছে এবং তড়িৎচুম্বকীয় তরঙ্গ তত্ত্বটাকেও কিন্তু আমরা উপলব্ধি করতে পারবো। আচ্ছা, ধন্যবাদ আরেফিন ফয়সাল। আরেফিন স্যারও কিন্তু ম্যাথামেটিক্সে একজন জনপ্রিয় টিচার আসলে। ঠিক আছে, তার থেকে এরকম কমপ্লিমেন্ট পাওয়া এটা আমার সৌভাগ্য। ঠিক আছে, আমার সৌভাগ্য। তাহলে এখন একটা বিষয় খেয়াল করে দেখেন যে এই যে এইভাবে যখন আমরা বিশ্লেষণ করতেছি তখন একটার সাথে কিন্তু আরেকটা কানেক্টেড হয়ে যাচ্ছে। তো এখন এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলোর সহযোগিতায় আমরা কিছু যন্ত্রপাতির মধ্যে কিছু ঘটনা অবজার্ভ করব, তাদের সহযোগিতায় আমাদের কিছু দৈনন্দিন কাজ সহজ হয়ে যাবে। সেই জায়গাটা, হ্যাঁ, এগুলো সম্পর্কে আসবো, রেডিও ওয়েভ সম্পর্কে আসবো, ধারাবাহিকভাবে এই ঘটনাগুলো আলোচনায় আসবো। মানে আমি সিকোয়েন্সটা বোঝানোর চেষ্টা করতেছি যে কখন কোন টপিকটা কোন সিরিয়ালে আমরা পড়বো। হ্যাঁ, আজকে শুধু এই প্রশ্নের একটা উত্তর করছি, রেডিও ওয়েভ, আইআর, এগুলো সম্পর্কে আলোচনায় আসবো, কেমন? আচ্ছা, তো এখন এই জায়গাটার মধ্যে আমাদের যখন এই ধারণাগুলো চলে আসলো, তখন আমরা এই যে আলোক যন্ত্রপাতি নিয়ে একটু আলোচনা করব। তো আলোক যন্ত্রপাতি নিয়ে যখন কথাবার্তা বলবো, প্রকৃতি সম্পর্কে তো বেশ কিছু ধারণা আমাদের চলে আসলো, আর সেই যন্ত্রপাতিগুলো পড়তে গিয়ে আমরা পাই যে ধারণা, সেটা হচ্ছে যেমন ধরুন দর্পণ। ঠিক আছে, দর্পণ সম্পর্কে ধারণা পাবো। আমরা পাবো হচ্ছে লেন্স, আমরা পড়বো হচ্ছে মানব চোখ, চোখ সম্পর্কে আমরা ধারণা নিব, এবং প্লাস হচ্ছে চোখের ত্রুটি সম্পর্কে ধারণা নিব। ওই যে পড়েছি আমরা হ্রস্ব দৃষ্টি ত্রুটি, দীর্ঘ দৃষ্টি ত্রুটি, দূরের জিনিসকে ভালোভাবে দেখে না, কাছের জিনিসকে অস্পষ্ট দেখে, এরকম কিছু ধারণা আমাদের এখানে আসবে। এবং চোখ এবং আরেকটা ডিভাইস সম্পর্কে তুলনা চলে আসবে, সেটা হচ্ছে কি আপনার ক্যামেরা। আমাদের দর্পণ পড়ার পাশাপাশি প্রতিফলনের ঘটনাকে অবজার্ভ করতে গিয়ে আমরা পাবো সরল পেরিস্কোপ। আমরা দেখব অণুবীক্ষণ যন্ত্র সম্পর্কে কিছু তথ্য পাব, সরল, জটিল, যৌগিক। ঠিক আছে, সিনেস্কোপ, প্রজেক্টর। তাহলে এই যে জিনিসগুলো সম্পর্কে আমাদের কিন্তু জানতে হচ্ছে না। এই লেন্সের আলোচনা কিন্তু রিটেনে আছে, কিন্তু আপনি দেখেন যন্ত্রপাতি পড়ার সময় তো এই জিনিসগুলো সম্পর্কে বেশ অনেকটা ধারণা আপনার চলে আসতেছে। ঠিক আছে, তাহলে এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, আমাদের জাস্ট আরেকটা জিনিস কানেক্ট করা বাকি রয়ে গেল, সেটা হচ্ছে কোয়ান্টাম তত্ত্বটা যখন আমরা পড়ব, সেই কোয়ান্টাম তত্ত্বটাকে সাহায্যে আমরা দেখব আইনস্টাইন সাহেব আলোর একটা ঘটনা ব্যাখ্যা করেছেন, সেটা হচ্ছে ফটো তড়িৎ ক্রিয়া। 1905 সালের দিকে এই ধারণাটা চলে আসবে। এবং এই কোয়ান্টাম তত্ত্ব পড়ার সময় আমরা একটা অংশের সাথে পরিচিত হব, সেটা হচ্ছে ফোটন কণা। সেটা কি? ফোটন কণা। আর এই ধারণাটাই পরবর্তীতে আবার কিন্তু এই জায়গায় ব্যবহৃত হবে। তাহলে ফোটন কণার ধারণা, ফটো তড়িৎ ক্রিয়ার ধারণা, আলোর কণা প্রকৃতির ধারণা এই জায়গাটার মধ্যে কিন্তু আপনার চলে আসতেছে। আচ্ছা, এখন আরেকটা বিষয়ের কথা যদি বলি, আরেকটা জিনিস বাকি রয়েছে, সেটা হচ্ছে আলোক কোষ। এই যন্ত্রপাতি পড়ার সময়, প্রিলিমিনারি পড়ার সময়, এইগুলোর সাথে যদি আমরা ফটো সেল বা আলোক কোষ অংশটাকে অ্যাড করে নিই, তাহলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। এখন তাহলে কোনটার পর কোনটা পড়ব, কোনটার পর কোনটা পড়লে আমাদের জন্য ভালো হবে,
ঠিক আছে, এই জায়গাটার মধ্যে যদি যাই, তাহলে আমি আপনাদেরকে এই যে ওভারঅল যে সিনারিওটা এই জায়গাটার মধ্যে নিয়ে আসলাম, এখন একটু খেয়াল করেন। তা আমরা প্রথমে আলোটা যখন পড়া শুরু করবো তখন ঘটনার মধ্যে যাব না, ঘটনার মধ্যে না গিয়ে আলোর প্রকৃতি সম্পর্কে ধারণা নিব। তো প্রকৃতি সম্পর্কে ধারণা নিতে গিয়ে আলো কি এটা জানার চেষ্টা করব। ও আচ্ছা, অনেক বেশি কালি বের হয়ে গেছে আর কি, ঠিক আছে। তো এই যে প্রকৃতি সম্পর্কে ধারণাটা নেওয়ার সময় আমরা এই জায়গায় বেশ কিছু ধারণা আমাদের এই জায়গাটায় চলে আসবে, ঠিক আছে। সরি, হ্যাঁ, একটু সময় নিয়ে নিলাম আর কি। তো এই যে কণা এবং তরঙ্গ সম্পর্কে যখন জানতে চাইবো তখন এই থিওরিগুলো নিয়ে আমাদের একটু আলোচনায় আসা উচিত। তো থিওরি এবং কণা প্রকৃতি এবং তরঙ্গ প্রকৃতি সম্পর্কে ধারণা আসলেই আলোটা কি, আলোর বৈশিষ্ট্যগুলো আমাদের চলে আসতেছে। তাহলে এটা দিয়ে শুরু করব, দেন আমরা এখানে চলে যাব। চলে যাওয়ার পর আমরা যদি 3 নম্বরে আসি, 3 নম্বরে আসার পর এই বিকিরণ সম্পর্কে ধারণা আসবে, এইটাতে আমরা চলে যাব। তারপর 3 নম্বরে যাওয়ার পরে এই বিকিরণ সম্পর্কে ধারণা নিয়ে তারপরেই তো আমরা কোয়ান্টাম তত্ত্বে চলে আসব এবং সিদ্ধান্ত নিতে পারবো আলোর মধ্যে কী ধর্ম বিদ্যমান, কণা ধর্ম বিদ্যমান। এবং সেই জায়গায় গিয়ে এই যে 4 নম্বরে ফোটন কণা এবং হচ্ছে ফটো তড়িৎ ক্রিয়ার ঘটনাটা আমরা ক্লিয়ার করব। করার পরেই আমরা এই ধারণাগুলো হয়ে গেলে 5 নম্বরে এসে আমরা এই আলোক ঘটনাগুলোর সাথে পরিচিত হব। আর আলোক ঘটনাগুলো যখন পরিচিত হয়ে যাব তারপরেই গিয়ে 6 নম্বরে আমরা সবার শেষে গিয়ে আলোক যন্ত্রপাতি সম্পর্কে ধারণা নিব। এবং আমি আপনাদেরকে অনুরোধ করব যে এই 6 নম্বর ধারণাটা পড়ার সময় সেটা হচ্ছে দর্পণ বা লেন্স, এই দুইটা জায়গা থেকে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম, হ্যাঁ, কিছু ম্যাথ, ছোটোখাটো কিছু ম্যাথ লেন্সের ক্ষমতা থেকে, ঠিক আছে, আমাদের একটু করে নিতে হবে। কথাটা কি বোঝা গেছে? তাহলে এইভাবে যদি মনে করেন যে আমরা কানেক্ট করে পড়তে পারি, ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু পড়াটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের তাদের কিছু কিছু জায়গায় ডাউট থেকে যাবে, কিছু কিছু জায়গায় একটু বুঝতে অসুবিধা হবে, কিন্তু যে কারো একজন সিনিয়রের সহযোগিতায় বা আপনার কোনো একটা ক্লাসমেট যিনি বিজ্ঞান বিভাগ থেকে পড়াশোনা করেছেন, বিজ্ঞান ব্যাকগ্রাউন্ডের, তার সহযোগিতা নিলেও কিন্তু আপনার এই ধারণাগুলো ক্লিয়ার হয়ে যাবে। বিসিএস এর সিলেবাসের কোনো জায়গায় কিন্তু লেখা নেই যে আপনার কোনো একটা সাবজেক্টে পিএইচডি করতে হবে। আমি আপনাকে সবসময় একটা কথা বলবো যে আপনার আসলে এখানে পিএইচডি করার দরকার নেই। আপনার যে কাজটা করা উচিত, ঠিক আছে, সেটা হচ্ছে আপনাকে অলরাউন্ডার হতে হবে। এখন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের মতো হতে হবে এই জায়গাটা বলছে না, বাট আপনি অলরাউন্ডার হন। সেটা হচ্ছে আপনি সব সাবজেক্টগুলো সম্পর্কে মানে আপনি ম্যাক্সিমাম জিনিস সম্পর্কে ধারণা রাখেন এবং আপনার স্ট্রং জোনটা নিয়ে কাজ করেন। কিন্তু আপনার যদি উইক জোন হিসেবে থাকে ইংরেজি, তাহলে এই জায়গায় একটু বেশি কাজ করতে হবে। উইক জোন হিসেবে যদি ম্যাথ থাকে, ম্যাথটাকে আপনাকে রিকভার করতে হবে, কারণ এগুলো ভাইটাল সাবজেক্ট। হ্যাঁ, এগুলো মার্কস ক্যারি করার দিক থেকে আপনাকে অনেক দূর আগে রাখবে এবং অন্যদের চাইতে প্রতিযোগিতামূলক পরীক্ষা আপনাকে অনেক আগে রাখবে। বিজ্ঞানের যে বিষয়টা সেটা তো আসলে শুধু বিসিএস এর ক্ষেত্রে আর কিছু জাস্ট অন্যান্য কয়েকটা জবের পরীক্ষা হয়তো কাজে লাগবে, বাট ইংরেজি ম্যাথ তো সব জায়গায় কাজে লাগবে। সেই জায়গায় আপনার বেশি ভালো করা উচিত। আমি বিজ্ঞান পড়াচ্ছি বা পড়াই বিধায় যে আমি বলবো এটাতে অনেক বেশি জোর দিয়ে ফেলেন, এই করে ফেলেন না। তবে প্রিলি পড়ার সময় যেহেতু বিসিএসটা যদি টার্গেট থাকে, তাহলে সেই ক্ষেত্রে বলবো রিটেন বেসড আপনারা প্রিপারেশন নেন। জি, আচ্ছা, এখন বেশ অনেকজন মানে এখানে যুক্ত ছিলেন, যে প্রায় 100 জনের মতো। প্লিজ একটু জানাবেন যে মানে এই যে সিকোয়েন্সের যে বিষয়টা, একটা নির্দিষ্ট টপিককে কীভাবে পড়তে হবে। আমি কিন্তু এখনও মূল আলোচনা করিনি, আজকে আসলে তো ওই উদ্দেশ্যে লাইভে আসেনি, জাস্ট ওই প্রশ্নের উত্তরটা দিতে এসেছিলাম যে অনেকেই বলেন তো হয়তো ওইভাবে মানে পার্সোনালি মানে বলাটা ওইভাবে যায় না, তাই চিন্তা করলাম যে লাইভে এসে এইসব বিষয়গুলো সম্পর্কে কিছুটা ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। তো কাইন্ডলি আমাকে একটু জানাবেন যে মানে আপনারা কিছুটা বুঝতে পেরেছেন কিনা যে কিভাবে আসলে একটা নির্দিষ্ট টপিক বিজ্ঞানের ক্ষেত্রে সিকোয়েন্স মেনটেন করে আসলে পড়া উচিত, কানেক্ট করা উচিত, প্রিলি রিটেনকে কানেক্ট করা যায় কিনা। প্লিজ আমাকে একটু জানাবেন। আর কারো যদি স্ক্রিনশট প্রয়োজন হয়, হাতের লেখা তো ভালো না, তো মানে একটু নিয়ে নিতে পারেন, প্লিজ একটু জানাবেন। হ্যাঁ, কারণ আপনাদের ফিডব্যাকগুলো বা আবার আপনাদের যে জানার বেশ কিছু জিনিস থাকলে সেগুলো নিয়ে অবশ্যই আলোচনা করবো। আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন, সেগুলো নিয়ে ধারাবাহিকভাবে কথা বলবো আর কি। একটা দিনে একটা লাইভে তো সব কিছু সম্ভব না, আমি জাস্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। প্লিজ একটু জানাবেন। হ্যাঁ, একটু জানাবেন, আমি একটু দেখি আপনাদের কথাগুলো একটু শোনার চেষ্টা করি আর কি। হ্যাঁ, প্লিজ একটু জানাবেন আপনাদের কথাগুলো।
যে কিছুটা ধারণা পাওয়া গেল কিনা। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আহসান হাবিব। জি জি, থ্যাংক ইউ। জি, ঠিক আছে। জি, ক্লিয়ার। থ্যাংক ইউ। ঠিক আছে, তো আমরা মানে মানে এইভাবে আমরা কিন্তু কানেক্ট করে নিতে পারি, কেমন? তো এইভাবে আমরা আস্তে আস্তে পড়ার চেষ্টা করব যে আসলে ধন্যবাদ, ধন্যবাদ নিবারণ রয়। আচ্ছা, থ্যাংক ইউ আহসান হাবিব। পরবর্তী ক্লাস রুটিন মাফিক মানে প্রায় প্রতিদিনই আসলে লাইভ হবে। হ্যাঁ, প্রতিদিনই লাইভ হবে, টুকটাক কথাবার্তা হবে। আপনাদের মানে হচ্ছে যে চাওয়া পাওয়া বা কোনো কিছু জানার যে বিষয়গুলো, এগুলো মানে জাস্ট কমেন্ট করে জানালেই আপনাদের হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো সবাই তাহলে ভালো থাকবেন। হ্যাঁ, যদিও মোটামুটি রাত হয়েছে। আমাদের এই ক্লাসগুলো আসলে বা ইফতারের পর আমরা নেওয়ার চেষ্টা করব, যদিও আর কয়েকটা রমজানি আছে, এরপর থেকে হয়তো আপনাদের তেমন একটা সমস্যা হবে না। আমরা ধারাবাহিকভাবে এগুলো নিয়ে কথা বলবো। 46 বিসিএসের সাজেশনমূলক ক্লাস মোটামুটিভাবে আমরা শুক্রবার চেষ্টা করবো একটা সাজেশন আপনাদেরকে দেওয়ার জন্য। বাট আমি আবারও বলছি আসলে যে সাজেশনের উপরই নির্ভর করে পড়াশোনা করা আসলে ঠিক না। ঠিক আছে? ঠিক না। জি জি, অবশ্যই শুক্রবার দিন এটা আপনাদেরকে জানিয়ে দেব যে একটা সাজেশনমূলক ক্লাস, যে আসলে একটা অ্যানালাইসিস করে আপনাদেরকে ওই জিনিসগুলো, যে কোন কোন টপিকগুলোতে একটু গুরুত্ব দিয়ে একটু রিভিশন দিয়ে যাবেন আর কি। ঠিক আছে? তো ঠিক আছে, সবাই তাহলে ভালো থাকবেন। দেখা হবে ইনশাল্লাহ। আজকে কিছু কথাবার্তা বললাম, সামনে আমরা এইসব বিষয়ে আরও কথাবার্তা বলবো। আপনাদের অপিনিয়ন জানাবেন যে মোটামুটিভাবে একটা ধারণা পেয়েছেন কিনা, যে আসলে কিভাবে কানেক্ট করতে হয়, একটু মানে সিকোয়েন্সটা কীভাবে মেনটেন করতে হয়, এই বিষয়গুলো সম্পর্কে ধারণা পেয়েছেন কিনা আপনারা জানাবেন। তো বোর্ড থেকে যদি আপনারা মানে হচ্ছে কোনো একটা স্ক্রিনশট যদি নেওয়া লাগে তাহলে একটু জানাবেন, আমি সরে যাচ্ছি। স্ক্রিনশট যদি নিতে চান তাহলে একটু নিয়ে নিতে পারেন, আমি মুছে দেব। হ্যাঁ, স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে একটু মুছে দেবো আর কি। হ্যাঁ, ঠিক আছে, মুছে দিচ্ছি। হ্যাঁ, আর ক্লাসগুলো তো থেকে যাবে। হ্যাঁ, ক্লাসগুলো থেকে যাবে আপনার। তো যখন খুশি তখন আপনারা দেখে নিতে পারবেন। কারণ এখন হয়তো অনেকেই পড়াশোনা করছেন, রিভিশন দিচ্ছেন, কেউ হয়তো মডেল টেস্ট দিচ্ছেন, তার জন্য প্রিপারেশন নিচ্ছেন। ঠিক আছে? তাই হয়তো অনেকে অনলাইনে এখন এই মুহূর্তে নেই। বাট যাদের যে কয়েকজনের দরকার, যারা পরবর্তীতে দেখে নিতে পারবেন, এর জন্য আমরা এই রেকর্ডগুলো রেখে দেব। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আজকে তাহলে এই পর্যন্তই। বেশ কিছু কথা বললাম, আর কথা বলার মাঝে অনেক সময় অনেক ধরনের ভুল ত্রুটি থাকে। আর আমি বলবো যে যদি কোনো ধরনের ভুল ত্রুটি থাকে কাইন্ডলি মানে হচ্ছে জানাবেন কমেন্ট করে, এবং নির্দ্বিধায় আমি সেটা সংশোধন করে নেব। আমি যে সব জানবো বিষয়টা তো এমন না, বাট যদি কোনো ধরনের ভুল ত্রুটি চোখে পড়ে অবশ্যই বলবেন, আমি বিনয়ের সাথে সেগুলো সংশোধন করে নেব। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। হ্যাঁ,
আসসালামু আলাইকুম। জি। জি, ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকবেন সবাই।